এই শহরের প্রতিটা গলিতে ইতিহাস হাঁটে, প্রতিটা মন্দিরে ভক্তি কথা বলে, আর প্রতি সন্ধ্যায় আলো জ্বলে ওঠে বিশ্বাসের নামে। আজ আমি এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায়, যেখানে কারাগারের অন্ধকারে জন্ম হয়েছিল এক আলোর। তারপর মথুরা থেকে যাব বৃন্দাবনে, যেখান থেকে শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের এক অনন্ত লীলা। এখানে নৌকা করে আমাদের 5টা স্পট ঘোরাবে, পার হেড 250 টাকা করে লাগবে বলছে। এখন দাঁড়িয়ে আছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। এই মন্দিরের অসাধারণ লাইটিংটা একবার দেখে নাও। এখন যাচ্ছি বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দিরে, খালি পায়ে হাঁটছি রাস্তা দিয়ে। মন্দিরটা কিন্তু অসাধারণ বানিয়েছে, আর প্রচুর ভিড়, পা ফেলার জায়গা নেই। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব গোকুলের নন্দ ও যশোদা ভবন, যেখানে কৃষ্ণের শৈশব কেটেছে। তার সঙ্গে থাকছে যমুনা পাড়ের রহস্যময় ব্রহ্মাণ্ড ঘাট, শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দিরের সন্ধ্যার আলোকসজ্জা, ভোরের নৌকাযাত্রায় দ্বারকাধীশ মন্দির দর্শন, বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দিরের কালারফুল ডেকোরেশন। তার সঙ্গে নিধিবনের অলৌকিক রহস্য সম্পর্কেও জানতে পারবেন এই ভিডিওতে। আর সবার শেষে থাকবে রঙে রঙে বদলে যাওয়া প্রেম মন্দিরের জাদু। এটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা বিশ্বাস, ইতিহাস আর অনুভূতির যাত্রা। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। আজকে মথুরার 4টে মোস্ট পপুলার জায়গা ঘুরে দেখবো। কালকে এখানে এসেছি, কালকেও 3টে জায়গা দেখেছি, সেগুলো দেখাবো তোমাদের। তার আগে দেখে নাও কলকাতা থেকে মথুরা কিভাবে আসলাম। আর শুরু করার আগে যেটা প্রত্যেকবার বলি, যে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে। আর এই মথুরা বৃন্দাবন ট্যুর শেষ করে আমরা যাবো আগ্রাতে, সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাজে এখন দুপুর 12টা, চলে এসেছি কলকাতা স্টেশন। ট্রেন আছে 1টার সময়, এখন 1 ঘন্টা দেরি। দিনটা ছিল 5ই নভেম্বর 2025। ট্রেন ধরার জন্য পৌঁছে গিয়েছিলাম কলকাতা স্টেশন। কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেস 1টা 10-এ ট্রেন ছাড়বে। ওভারব্রিজ দিয়ে ওই পারে চলে এলাম, কারণ ট্রেন দাঁড়িয়ে ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ নম্বর ছিল B3। ট্রেনের 3 AC কামরার ভাড়া ছিল 1640 টাকা। মথুরা জাংশনে পৌঁছতে সময় লাগবে 20 ঘন্টা। দেরি না হলে কালকে সকাল 9টা 10 মিনিটে ঢুকে যাব। আর এই কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেস শুধুমাত্র বুধবার করেই ছাড়ে কলকাতা থেকে, বাকি দিন কিন্তু থাকে না এই ট্রেন। পরদিন সকালে যখন মথুরা জাংশন ঢুকলাম, সময় তখন 10টা 40, মানে 1.5 ঘন্টা লেট। নেমে এই স্টেশনের পিছন দিয়ে এগিয়ে যাচ্ছি। এই 8 নম্বর থেকে ওই 9 নম্বরে যেতে হবে, কারণ ওইদিকে গাড়ি আছে, এই জন্য কুলি নেওয়া হয়েছে এখান দিয়ে। এখানে ওভারব্রিজে ওঠানামা করার জন্য এসকেলেটর রয়েছে, তাই ব্যাগ নিয়ে যাতায়াত করতে কোনো অসুবিধা হয় না। এই নেমেই বাঁদিকে চলে যাচ্ছে একটা রাস্তা। আমাদের এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটায় শুধু এই আমাদের ব্যাগগুলো যাবে। গাড়িতে উঠে এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। 2 দিন মথুরাতে থেকেই বৃন্দাবন আর মথুরা দুটো জায়গায় ঘুরবো। আপনারা চাইলে বৃন্দাবনেও হোটেল নিতে পারেন। হোটেল থেকে এই গাড়ি করে 10 মিনিটের মধ্যে চলে আসলাম। হোটেলের নাম সিলভার ওকস ইন। এবার চলো এই ট্রলিটা নিয়ে রুমে গিয়ে বসবো, আর রুমটাও দেখাবো তোমাদের। সবাই গিয়ে জমা হলাম উপরের রিসেপশন এরিয়াতে। এখান থেকে রুমের চাবি নিয়ে ঘরে ঢুকতে হবে। আমরা ছিলাম 2nd ফ্লোরে, এই 205 আর এই 206। ওখানে অলরেডি তখন বেশ ঠান্ডা পড়ে গেছিল, তাই রুমে এসি থাকলেও সেটা দরকার পড়েনি। এখনো পর্যন্ত যত জায়গায় ঘুরেছি, সব জায়গার হোটেলের এসি রুমগুলোই একটু সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, লাক্সারি স্টাইলের হয়। এখানকার রুমগুলোও ভালো, কিন্তু কিছু বাথরুমে ইন্ডিয়ান টয়লেট আছে। রুমের ট্যারিফ 2200 টাকা করে। বুকিং করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি স্নান করে 12:30 নাগাদ নিচে নেমে আসলাম এই হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। ভাত, ডাল, তরকারি, মাটার পনির আর শেষে মিষ্টি। এখানে সব ভেজ খাবার। খেয়ে দিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য। ঘুরে দেখব মথুরার বেশ কিছু বিখ্যাত জায়গা। গাড়ি করে এগিয়ে যাচ্ছি গোকুলে, যেখানে বড় হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে গাইড নিতে গেলে 150 টাকা লাগে। সেই গাইড আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল মথুরার গোকুলে অবস্থিত শ্রীনন্দ যশোদা ভবনে, শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা এক অত্যন্ত পবিত্র স্থান। দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম হলেও কংসের অত্যাচারে তাকে রক্ষা করার জন্য তার পিতা বাসুদেব ছোটবেলায় কৃষ্ণকে গোকুলে এনে নন্দ ও যশোদার কাছে রেখে যান। এই নন্দ মহারাজ ছিলেন গোকুলের সর্দার এবং যশোদা ছিলেন তার স্ত্রী। সেই সময় থেকেই তারা কৃষ্ণকে নিজেদের সন্তানের মতো মানুষ করেছিলেন, আর সেই স্মৃতিতেই এই ভবন ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে।
ভিতরে কোনো ছবি তোলা যায় না। ভবনের ভিতরে নন্দ মহারাজ ও যশোদা মায়ের মূর্তি এবং কৃষ্ণের শৈশব লীলার স্মারক হিসাবে সংরক্ষিত কিছু স্থান দেখানো হয়। একবার মা যশোদাকে স্বয়ং মহাদেব দেখা দিয়েছিলেন, সেই কাহিনীও জানতে পেরেছিলাম। প্রতিদিন এখানে আরতি ও ভজনের মাধ্যমে এক ভক্তিময় পরিবেশ তৈরি হয়, যা গোকুলে এলে দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। এরপর যাচ্ছি গোকুলের আরও একটা পবিত্র স্থানে, যমুনা নদীর পাড়ে অবস্থিত ব্রহ্মাণ্ড ঘাট। সূর্যাস্তের ঠিক আগে এসে পৌঁছালাম আমরা এখানে। খুব একটা ভিড় ছিল না। ঢোকার মুখে বেশ কিছু দোকানপাট চোখে পড়ছিল। ঘাটের পাশে একটা মন্দিরও আছে, যার নাম ব্রহ্মাণ্ড ঘাট মন্দির। একদিন ছোটবেলায় কৃষ্ণ ভুল করে মাটি খেয়ে নেওয়ার জন্য যশোদা মা তাকে বকুনি দেন এবং মুখ খুলতে বললে কৃষ্ণ তার মুখের ভেতর পুরো ব্রহ্মাণ্ড তথা আকাশ, তারা, গ্রহ, দেবতা এবং অসীম জগৎ দেখিয়ে দেন। এই অলৌকিক ঘটনার স্মৃতিতেই এই জায়গার নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। যদিও এই ঘটনার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, তবুও শত শত বছর ধরে ভক্তরা এই ঘাটকে কৃষ্ণলীলার এক জীবন্ত সাক্ষী হিসাবে বিশ্বাস করে আসছেন। সূর্যাস্তের সময় এখানে এলে যমুনার জলে সোনালি আলো পড়ে ধীরে ধীরে আকাশ নীল থেকে কমলা হয়ে যায়। তার সাথে মন্দিরের ঘণ্টা ও সন্ধে আরতির ধ্বনিতে পুরো পরিবেশটা ভীষণ আবেগময় হয়ে ওঠে। এই ঘাটের পাশেই অবস্থিত ব্রহ্মাণ্ড ঘাট মন্দির, যা শ্রীকৃষ্ণের সেই অলৌকিক শৈশব লীলার স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বর্তমান মন্দিরটি পরবর্তী সময়ে নির্মাণ হলেও বহু শতাব্দী ধরে ভক্তরা এখানে কৃষ্ণকে তার বিশ্বরূপের প্রতীক হিসাবে পুজো করে আসছেন। মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, যেখানে তাকে ভক্তিময় ও শান্ত রূপে দেখা যায়। প্রতিদিন এখানকার আরতি ও ভজন যমুনা তীরের পরিবেশকে আরও পবিত্র করে দেয়। সূর্যাস্তের সময় মন্দিরের ঘণ্টাধ্বনি, যমুনার জলে পড়া সোনালি আলো আর ঘাটের নিস্তব্ধতা মিলিয়ে এই জায়গায় এক গভীর আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে, যা গোকুল ভ্রমণের স্মৃতিকে আরও বিশেষ করে তোলে। সেই সময় এই ব্রহ্মাণ্ড ঘাট শুধু একটা দর্শনীয় স্থান নয়, বরং ভক্তি আর অনুভূতির এক গভীর অভিজ্ঞতায় পরিণত হয়। তারপর সেখান থেকে 1 ঘন্টা যাত্রা করে আমরা যাচ্ছি মথুরার সব থেকে বিখ্যাত শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে। রাস্তার বাদিকে দেখলাম একটা বিশাল বড় জলাধার, আর তার উপরে রঙিন আলোকসজ্জিত ঝর্ণা। ডান দিকে একটা বড় গেট, সেখান দিয়ে সবাই ঢুকলাম ভিতরে। সামনে একটা লম্বা রাস্তা চলে গেছে, আশেপাশে রয়েছে বহু দোকানপাট। শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি ও মূর্তি সহ মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন এখানে। 2 মিনিট হেঁটে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। পুরো মন্দির আলোর সাজে সেজে উঠেছে। হাজার হাজার আলোয় স্নান করা মন্দির চত্বর, ঝলমলে প্রবেশদ্বার আর ধীরে ধীরে জ্বলে ওঠা আলোকসজ্জা মথুরার এই রাতকে করে তোলে উৎসব মুখর। সন্ধ্যের আরতির সময় ঘণ্টা, শঙ্খ আর ভজনের শব্দে পরিবেশ এতটাই আবেগঘন হয়ে ওঠে যে মনে হয় ইতিহাস আর বর্তমান এক মুহূর্তে মিলিয়ে গেছে। বাইরে সবকিছু জমা রেখে খালি হাতে ভিতরে ঢুকতে হয়। গেটের ডান দিক দিয়ে চলে গেলাম লকার রুমের দিকে। তবে এখানে শুধু মোবাইল আর ছোট ব্যাগ থাকলে সেগুলো রাখা যাবে। বড় ব্যাগ রাখার জন্য মন্দিরের বাঁদিকে আরেকটা লকার রুম আছে, সেখানে যেতে হবে। ভিতরে আর মোবাইল নিয়ে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে ভিডিও করেছি। মথুরার এই শ্রীকৃষ্ণের জন্মস্থান এমন একটা জায়গা যেখানে ইতিহাস, বিশ্বাস আর আবেগ একসাথে মিলেমিশে গেছে। পুরাণ অনুযায়ী এই স্থানের কারাগারে দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময় কংসের অত্যাচারে মথুরা অন্ধকারে ঢেকে গিয়েছিল। কৃষ্ণের জন্মের পরেই বাসুদেব তাকে গোকুলে নিয়ে যান। তার এই জন্মস্থানকে ঘিরেই পরে গড়ে ওঠে বিশাল এই শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির কমপ্লেক্স, যা আজ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা। মন্দিরের ভিতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গর্ভগৃহ। বিশ্বাস করা হয় সেখানেই কৃষ্ণের জন্ম হয়েছিল। সেখানে একটি ছোট্ট কক্ষ, পাথরের মেঝে ও জন্মচিহ্ন দেখা যায়, যা দর্শনার্থীরা গভীর ভক্তি নিয়ে স্পর্শ করেন। শ্রীকৃষ্ণ জন্মস্থানের এই সন্ধ্যার দৃশ্য শুধু চোখে দেখার নয়, বরং হৃদয়ে অনুভব করার এক গভীর অভিজ্ঞতা। মন্দির দর্শন শেষ করে যখন বেরোলাম, সময় তখন সন্ধ্যে 7টা। এখন টেম্পারেচার বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। এই প্রথম দিন মথুরা ভ্রমণ করে হোটেল ফিরবে। এখন পাতা জামা পরে বেরিয়েছি।
ভালো ঠান্ডা লাগছে। কালকেও মথুরার কিছু জায়গা ঘুরে দেখব, তারপর চলে যাব বৃন্দাবনে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি এতক্ষণে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন। সেদিন রাত 8টার সময় আমরা ফিরলাম হোটেলে। এই ছিল আমাদের মথুরা ভ্রমণের প্রথম দিন। পরদিন ভোর 6টায় উঠে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আজকে অনেকগুলো জায়গা দেখার আছে। প্রথমে চলে আসলাম যমুনা নদীর পাড়ে। লাইন দিয়ে সাজানো আছে নৌকা। এই নৌকা করেই আমাদের আজকের প্রথম গন্তব্যে পৌঁছাতে হবে। নদীর উপরের ওই ব্রিজ দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্যটা সবার নজর কেড়েছিল। আচ্ছা, এখানে নৌকা করে আমাদের 5টা স্পট ঘোরাবে, কিন্তু পার হেড 250 টাকা করে লাগবে বলছে। কেউ রাজি হচ্ছে না, দেখি কি হয়। কি করবে? 250 টাকা করে যাবো। কেন? একটু কমাতে বলছে না সবাই। শেষ অবধি 200 টাকায় নিয়ে যেতে রাজি হলো। একে একে নৌকায় উঠলাম সবাই। নদীর উপর দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম সামনের দিকে। আমাদের সাথে সাথে পাখিদের দলও উড়ে চলেছে। খাবারের খোঁজে ওরা এইসব নৌকার যাত্রীদের কাছে গিয়ে হাত পাতে। এই দিকের আকাশে এখনো সূর্যের সোনালী রং দেখা যাচ্ছে। 5 মিনিট পর আমাদের নৌকা একটা জায়গায় এসে দাঁড়ালো। কেন জানি না এখানে আমাকে ভিডিও করতে বারণ করছিল। এই জায়গা থেকে পায়ে হেঁটে এখন আমরা যাব মথুরার দ্বারকাধীশ মন্দিরে। যাওয়ার রাস্তাটা ফেরার সময় দেখাচ্ছি। মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি, আর এই পবিত্র শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হলো এই দ্বারকাধীশ মন্দির। এটি ভক্তদের কাছে আবেগ ও বিশ্বাসের কেন্দ্র। মন্দিরটি নির্মাণ হয়েছিল 1814 সালে গুজরাটের দ্বারকা অঞ্চলের ধনী ব্যবসায়ী শেঠ গোকুল দাস পারিখের উদ্যোগে। ভগবান কৃষ্ণের রাজার রূপ অর্থাৎ দ্বারকাধীশ রূপে এখানে পুজো করা হয়, তাই এই মন্দিরের নাম হয়েছে দ্বারকাধীশ মন্দির। ভক্তদের বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ এখানে রাজার রূপে বিরাজমান। তবে এখানে তাকে দর্শন করার কিছু নির্দিষ্ট সময় আছে। আমরা দেখেছিলাম 8টা 20 নাগাদ। যদিও কৃষ্ণের সেই মূর্তির ছবি তুলতে দেয় না এখানে। যারা জীবনে শান্তি, শক্তি ও সঠিক পথের খোঁজ করছেন তারা এই মন্দিরে এসে মানসিক শান্তি অনুভব করেন। পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো এই মন্দিরের স্থাপত্য। চারিদিকে সুন্দর খোদাই করা স্তম্ভ ও দেয়াল সবার দৃষ্টি আকর্ষণ করে। মথুরায় এসে এই মন্দির দর্শন না করলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আমরা একটা জায়গায় যাবো, তাই জন্য আবার নৌকা উঠতে হবে। এইখানে আমাদের বোটগুলো দাঁড়িয়ে ছিল, আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম ভিতরে। এখান দিয়ে কিছুটা গেলেই দ্বারকাধীশ মন্দির। যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকেই আবার নৌকায় উঠে চলতে শুরু করলাম। ফিরছি ঘাটের দিকে। ফেরার পথে চোখে পড়ল কংসের তৈরি দুর্গ। এই গেট থেকে কৃষ্ণকে নিয়ে গেছিল। এটা হলো বিশ্রাম ঘাট। মথুরা ভ্রমণ শেষ করে এবার যাব বৃন্দাবনে। পরবর্তী গন্তব্যে পৌঁছতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এখন যাচ্ছি বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দিরে। খালি পায়ে হাঁটছি রাস্তা দিয়ে। বিশাল ভিড় রাস্তায়। বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের লীলাভূমি, আর এই পবিত্র নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী বাঙ্কে বিহারী মন্দির। এখানে শুধু দর্শন নয়, অনুভূত হয় ভগবানের উপস্থিতি। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে দেখা যায় এক অনন্য রূপে, হালকা বাঁকা ভঙ্গিতে দাঁড়ানো। দেখে মনে হয় যেন এখনই ভক্তদের সঙ্গে খেলায় মেতে উঠবেন। এই ভঙ্গির কারণেই এখানে তার নাম বাঁকে বিহারী। এত ভিড়ের মধ্যে মূর্তির ছবি তুলতে পারিনি, কিন্তু মন্দিরের ভিতরে যে রঙিন সাজসজ্জা দেখা যায় সেটা ছিল মনোমুগ্ধকর। লাল হলুদ বেলুনে সাজানো পুরো মন্দির যেন আনন্দের রঙে ভরে গেছে। মন্দিরের স্থাপত্য এক কথায় অসাধারণ। লালচে বাদামি পাথরের তৈরি প্রাচীন কাঠামো, দেয়াল ও খিলানের সূক্ষ্ম খোদাই, প্রশস্ত আঙিনা এবং উঁচু ছাদ।
1864 সালে এই বাঁকে বিহারী মন্দির প্রতিষ্ঠা করেন মহান সাধক স্বামী হরিদাস, যিনি ছিলেন তানসেনের গুরু এবং শ্রীকৃষ্ণ ভক্তির এক উজ্জ্বল নাম। তার সেই গভীর সাধনায় প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ নিজেই এই রূপে দেখা দিয়েছিলেন। শ্রী বাঁকে বিহারী মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক অনুভূতি যেখানে ভক্ত আর ভগবানের মাঝে কোনো দূরত্ব থাকে না। মন্দিরটা কিন্তু দারুণ, খুব সুন্দরভাবে সাজানো। আর জুতো গাড়িতেই খুলে এসেছিলাম, তো অনেকে বলছিল ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, কিন্তু ব্যাগ নিয়ে ঢুকলাম, অসুবিধা হলো না। তবে ভিড়ের মধ্যে অনেকের অসুবিধা হতে পারে ব্যাগ নিয়ে ঢুকতে, বড় বড় ব্যাগ থাকলে। নাহলে যেতে যেতে অনেক রাস্তায় অনেক দোকান পাবে, জুতো ব্যাগ এসব জমা রাখছে টাকা নিয়ে, তো সেখানেও রাখতে পারো। আর সঙ্গে আপনার মোবাইল, পার্স বা সানগ্লাস থাকলে এরা কিন্তু নিয়ে নেয়, তাই জন্য সেগুলোকে সাবধানে রাখবেন। যে এসব দোকানগুলোতে সব জুতো ব্যাগ সব রেখে যায়। কত রকম ছবি। আমাদের গ্রুপের সবাই এসে পৌঁছায়নি এখনো, আরো আসছে অনেকে। 1 2 3 হয়ে যায় একটা। এখানকার অন্যতম রহস্যময় ও পবিত্র স্থান হলো নিধিবন। এখন সেখানেই ঢুকবো আমি। এটি ভক্তদের মনকে আধ্যাত্মিকভাবে স্পর্শ করা একটি বিশেষ স্থান। একটা ছোট রাস্তা দিয়ে এগিয়ে যেতে হয় ভিতরের দিকে। নিধিবন মানে তুলসীর বন। যেতে যেতে আশেপাশে প্রচুর তুলসী গাছ দেখতে পাওয়া যায়। ভক্তরা মনে করেন যে প্রাচীনকাল থেকেই এখানে রাতের বেলা শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপীরা নৃত্য করেন। দিনের বেলা মানুষ এই জায়গা ঘুরে দেখতে পারে, কিন্তু সূর্যাস্তের পর কেউ এখানে থাকতে পারে না। লোককথা অনুযায়ী যদি কেউ রাতের বেলা এখানে অবস্থান করে তবে তার সাথে অদ্ভুত ঘটনাও ঘটতে পারে। এই কারণে সন্ধ্যের আগে সব দর্শনার্থীকে বেরিয়ে যেতে বলা হয়। ভিতরে একটি ছোট ঘর আছে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় একটি বিছানা, জল, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়। পরদিন সকালে দেখলে মনে হয় যেন কেউ রাতে এসে সেখানে বিশ্রাম নিয়েছে। বিছানায় ব্যবহার করা চিহ্ন, জল হ্রাস পাওয়া ইত্যাদি দেখে অনেক ভক্ত মনে করেন শ্রীকৃষ্ণ প্রতিদিন এখানে আসেন। অনেকে এটাও মনে করে যে ওই তুলসী গাছগুলো গোপীর রূপ, যারা রাতের বেলা রাধাকৃষ্ণের সাথে নাচতে যান, সকালে আবার ফিরে এসে বৃক্ষরূপে দাঁড়িয়ে থাকে। এই নিধিবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণের জন্য খোলা থাকে, কিন্তু সন্ধ্যের পর দরজা বন্ধ হয়ে যায়। তাই রাতের আগে দর্শন শেষ করে বাইরে বেরিয়ে আসতে হয়। নিধিবন থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম আজকে লাঞ্চটা সেরে নিতে। ডাল, ভাত, তরকারি, পনির আর পাঁপড় ভাজা। লাঞ্চ করে এখন একটা জায়গায় যাচ্ছি, সেখানে নাকি সোনার তাল গাছ আছে, যাই দেখি। সকাল 10টার সময় গাড়িতে জুতো খুলে রেখে খালি পায়ে হাঁটতে শুরু করেছি। এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি খালি পায়ে। দেখি তাল গাছ কত দূর। টোটো করেও যাচ্ছে অনেকে, আমি টোটোতে বসে গেছি। চলো এবার। এখানে আসছে টোটো 10 টাকা করে নিল। আমার পেছনে এটা আছে, এটা হচ্ছে রঙ্গনাথ মন্দির। এখানেই আছে সেই সোনার তাল গাছ। দক্ষিণ ভারতের স্থাপত্যে গড়া এক অনন্য বৈষ্ণব তীর্থ, যা প্রথম দেখাতেই সবার নজর কেড়ে নেয়। রঙ্গনাথ মন্দির শুধু একটি ভক্তির স্থান নয়, এটি উত্তর ভারতে অবস্থিত দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের এক বিরল উদাহরণ। 1851 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তামিলনাড়ুর এক ধনী বৈষ্ণব সাধক শ্রী রঙ্গদাস। এখানে ভগবান বিষ্ণুকে পুজো করা হয় শ্রী রঙ্গনাথ রূপে। এই মন্দির নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বৈষ্ণব ভক্তদের জন্য বৃন্দাবনে একটি উপাসনা কেন্দ্র গড়ে তোলা এবং শ্রীকৃষ্ণ ভক্তির সঙ্গে বৈষ্ণব সম্প্রদায়ের সেতু বন্ধন তৈরি করা। মন্দিরের দেয়ালের গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক চরিত্রের মূর্তি। মন্দির চত্বরে ঢুকলে দেখতে পাওয়া যায় বিশাল বড় খোলা আঙিনা, পাথরের তৈরি শক্ত স্তম্ভ এবং সেই স্তম্ভের সূক্ষ্ম খোদাই ও জ্যামিতিক নকশা। এই স্থাপত্যে একদিকে যেমন শৈল্পিক সৌন্দর্য আছে, তেমনই রয়েছে শান্ত ও গম্ভীর আধ্যাত্মিক ভাবনা। মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন শয্যাশায়ী ভগবান শ্রী রঙ্গনাথ এবং তার পাশে দেবী লক্ষ্মী। এই মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতিতে বড় আকারে পূজা ও শোভাযাত্রা হয়। আচ্ছা, এইদিকে আছে শীষমহল, তার জন্য এখান দিয়ে 5 টাকা করে টিকিট কাটতে হবে। আর ভিতরে ছবি তোলা এলাও নেই বলছে, দেখে বেরিয়ে বলছি কি কি দেখলাম। শীষমহল বলে এখানে সোনার দোকান দেখিয়েছে, আর তাল গাছ যেটা হচ্ছে খাম্বা, তাল গাছ বলে খাম্বা দেখিয়ে দিয়েছে ওইখানে। এই কাঁচা আসমান নিয়ে নিয়েছে। এই রঙ্গনাথ মন্দির প্রমাণ করে বৃন্দাবন শুধু ভক্তির শহর নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের মিলনস্থল। আপনি যদি বৃন্দাবনে আসেন এবং ভিড়ের বাইরে গিয়ে যদি কিছু আলাদা, কিছু গভীর অনুভব করতে চান, তাহলে এই মন্দির অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। আজকে সারাদিন খালি পায়েই বৃন্দাবন ঘুরলাম, যদিও খুব একটা সমস্যা হয়নি তার জন্য। এখন আমাদের গাড়িতে উঠে যাব আজকে শেষ গন্তব্যে।
এখানকার আলোকসজ্জা ভারতবর্ষের অন্য কোনো মন্দিরে দেখা যায় বলে তো আমার মনে হয় না, তাই প্রতিদিন এখানে ভিড়ও হয় সেরকম। বৃন্দাবনের প্রেম মন্দির, যা শুধু একটি উপাসনা কেন্দ্র নয়, এটি স্থাপত্য এবং আধ্যাত্মিক প্রেমের এক অপূর্ব মেলবন্ধন। সম্পূর্ণ মন্দিরটি সাদা ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি। দিনের বেলা এটি ধবধবে সাদা দেখালেও সূর্যাস্তের পর মন্দিরের রূপ বদলে যায়। এখন দাঁড়িয়ে আছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। এই মন্দিরের অসাধারণ লাইটিংটা একবার দেখে নাও। এখানে একটি অত্যাধুনিক আলোক ব্যবস্থা রয়েছে, যার ফলে প্রতি 30 সেকেন্ড অন্তর মন্দিরের রং বদলে নীল, গোলাপি, সোনালী বা বেগুনি হয়ে ওঠে। রাতের অন্ধকারে এই রঙিন মন্দিরকে মনে হয় যেন আকাশ থেকে মর্তে নেমে আসা কোনো এক অলৌকিক প্রাসাদ। মন্দিরের বাইরের দেয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রেমের লীলা অতি সূক্ষ্মভাবে খোদাই করা আছে। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। 2001 সালের জানুয়ারি মাসে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 1000 জন দক্ষ কারিগর টানা 11 বছর অক্লান্ত পরিশ্রম করে 2012 সালে নির্মাণ কাজ শেষ করেন। সেই বছর ফেব্রুয়ারি মাসেই ভক্তদের জন্য মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয়। প্রেম মন্দির শব্দের অর্থ হলো ভালোবাসার মন্দির। এটি মূলত রাধাকৃষ্ণ এবং শ্রীরাম ও সীতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের প্রথম তলে রাধাকৃষ্ণের অত্যন্ত সুন্দর প্রতিমা রয়েছে এবং দ্বিতীয় তলে সীতা ও রামের মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের মূল ভিত্তি হলো ভক্তি বা শুদ্ধ প্রেম। শ্রী কৃপালুজি মহারাজ এই মন্দিরের মাধ্যমে রাধাকৃষ্ণের দিব্য প্রেমের দর্শন বিশ্বজুড়ে প্রচার করতে চেয়েছিলেন। মন্দিরের চারপাশে বিশাল বাগান, কৃত্রিম ঝর্ণা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার জীবন্ত ভাস্কর্য পর্যটকদের মুগ্ধ করে। সন্ধ্যার সময় এখানে আসা সবচেয়ে ভালো, কারণ তখন মন্দিরের আলোকসজ্জা দেখে চোখ সরানো যায় না। মন্দিরটা কিন্তু অসাধারণ বানিয়েছে আর প্রচুর ভিড়, পা ফেলার জায়গা নেই। একটা কথা বলে দিই, মন্দিরের ওই সাইড দিয়ে হচ্ছে এন্ট্রি, পুরো রাউন্ড এক রাউন্ড ঘুরে এখান দিয়ে ঢুকতে হবে সোজা, আর ঘুরে আবার এই দিক দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। এই এক্সিটের এখানে সবার জুতো খুলে রেখেছে, চুরি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আরেকটা ভালো রাখার জায়গা আপনাদের দেখাচ্ছি। এখানে ওরা নিজেরাই অ্যানাউন্স করে দিচ্ছে যে পকেট মারা হইতে সাবধান। ওই জায়গা দিয়ে এন্ট্রি করেছিলাম, কিন্তু আমার যে বড় ব্যাগটা ছিল ওটা নিয়ে ঢুকতে দিচ্ছিল না এখানে, তাই সেটা একজনের কাছে রেখে এসেছি। এখন বেরিয়ে নিতে যাবো সেটা। ওই রাস্তা দিয়ে এই পারে এসে আমার ব্যাগটা এখানে জমা আছে, গেটের সামনে এদের লোক দাঁড়িয়ে থাকে, এরকম একটা ব্যাগ নিয়ে এরকম একটা রিসিপ্ট দিয়ে দিয়েছিল, সেটা দেখিয়ে এখান দিয়ে এখন নিতে হবে। ব্যাগ নিয়ে নিলাম, 30 টাকা নিল ব্যাগ রাখতে। এখন এই মেন রোডের পাশ দিয়ে সোজা গিয়ে ডান দিকে ঢুকতে হবে, ওদিকে গাড়ি রাখা আছে। সে এখানে রাস্তার ধারে প্রচুর মিষ্টি কেনার দোকান পেয়ে যাবে, কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে। আমি নিলাম এই কালাকান, সব 1 কিলো 400 টাকা চাইছিল, 350 টাকাতে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন এখান দিয়ে হোটেলে ফিরছি, কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে। এই মথুরা বৃন্দাবনের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কিন্তু আমাদের এই ট্যুর এখনও শেষ হয়নি, এরপরে আরও এক্সাইটিং জার্নিগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে আমরা যাব রাধার জন্মভূমি বারসানাতে, আবার তারপরের দিন যাব পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল দেখতে। এরকমই দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ আকর্ষণগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আমার এই ভারত দর্শন ট্রাভেল চ্যানেলের মাধ্যমে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।